গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের সোনাইদা ট্রাভেলার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি যাব পুরী থেকে সাইট সিনগুলো ঘুরতে। আর সাইট সিন ঘোরার জন্য আমি বুক করেছি ওটিডিসির প্যাকেজ ট্যুর। এসি বাসে আমার এই ট্যুরের টিকিট পড়েছে 535 টাকা। পুরী বিচের ঠিক পাশেই এই বুকিং কাউন্টার থেকেই আমি টিকিট বুক করেছি, যার ডিটেলস তোমরা আমার পুরী ট্রিপের প্রিভিয়াস ব্লগগুলিতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি পরে আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি চলে এসেছি পুরী পান্থনিবাসের সামনে। এখান থেকে আমাদের বাস ছাড়বে। স্বর্গদ্বার থেকে একটি টোটো করে আমি এখানে এসেছি। ভাড়া নিয়েছে 60 টাকা। আমাদের বাসও চলে এসেছে আর এখান থেকেই ছাড়বে সকাল 6:30টায়। এটি হচ্ছে আমাদের বাস। বাসটি কিন্তু ফুল এসি। চলো ভেতরে যাওয়া যাক। বাসে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2x2। আমার সিট নম্বর হয়েছে 7। বুকিং করার সময় সিট নম্বর দিয়ে দেওয়া হয়। এটি আমার সিট। রাইট টাইমে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাসে আমাদের সাথে একজন গাইডও রয়েছেন। सब ध्यान दीजिए, पीछे आप लोग सब ध्यान दीजिए। आप लोगों को ये पूरा साइट सीन को घूमने के बाद किसी को भुवनेश्वर में उतरना है, भुवनेश्वर रेलवे स्टेशन में। भुवनेश्वर रेलवे स्टेशन में किसी को उतरना है ना, सब लोग वापस पुरी आएंगे। वापस पुरी तो निकल चुके हैं। हमारे इस सफर को पूरा करने के लिए आज आप लोग को समय तो लगेगा 12 घंटा। 6:30 बजे आप लोग रवाना दिए हैं। शाम को 6:30 से 7 बजे के अंदर आप लोग को वापस पुरी में पहुंचा दिया जाएगा। मगर ये 12 घंटे के अंदर हमारा गाड़ी आप लोग को आज 2 जिला के अंदर लेकर जाएगा घुमाने के लिए। বাস ছাড়া আধ ঘন্টা পর এখানে এসে দাঁড়ালো। এখানে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। এক প্লেট পুরি সবজি নিল 50 টাকা, তবে দামটা একটু বেশিই মনে হলো। এখন আমরা পৌঁছে গেছি আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এটি হলো ধৌলির শান্তিস্তূপ। এটি ধৌলিগিরি পাহাড়ের উপর অবস্থিত। এটি একটি বৌদ্ধ স্তূপ। এটি 1970-এর দশকে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ নির্মাণ করেছিলেন। কথিত আছে 272 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর এখানেই যুদ্ধের পথ পরিত্যাগ করে বৌদ্ধ ধর্মের পথ অনুসরণ করেছিলেন। এই স্তূপটির চূড়ায় 5টি ছাতা রয়েছে, যা বৌদ্ধ ধর্মের 5টি অপরিহার্য অংশের প্রতীক। এখানে কোনো গর্ভগৃহ নেই। এই স্তূপের চারপাশে বুদ্ধদেবের 4টি মূর্তি রয়েছে। এখানে বাঁ পাশে যে নদীটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে দয়া নদী। কথিত আছে কলিঙ্গ যুদ্ধের সময় এই নদীর জল রক্ত পুরো লাল হয়ে গেছিল। হ্যাঁ দাঁড়া ঠিক আছে ভাই, একটু হলো তো না, ঠিক আছে ভাই। দাও নাকি এখানে সামনে যে মাঠের মতো জায়গাগুলি দেখা যাচ্ছে, সেখানেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বলে মনে করা হয়। এখন আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পলে। এটি ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরের মেইন চূড়াটির উচ্চতা প্রায় 180 ফুট। এখানে দেবাদিদেব মহাদেবকে লিঙ্গরাজ রূপে পুজো করা হয়। এখানে একটি জলাশয় রয়েছে, যার নাম বিন্দুসাগর সরোবর।
স্থানীয়দের বিশ্বাস ভারতের মূল নদীগুলির জল রয়েছে এই সরোবরে। তবে এই মন্দির নির্মাণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করেন এই মন্দিরটি ষষ্ঠ শতকে ললাট ইন্দুকেশরীর হাতে নির্মিত। আবার কেউ মনে করেন মন্দিরটি সোমবংশীয় রাজা যযাতি একাদশ শতকে নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল ইত্যাদি অ্যালাউ নেই। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড এবং ফোর্থ ডেস্টিনেশনে। সেগুলি হলো উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড়। উদয়গিরিতে রয়েছে কেভস আর খণ্ডগিরিতে রয়েছে কেভস এবং একটি জৈন মন্দির। বাস আমাদের যেখানে নামালো সেখান থেকে 5 মিনিটের মতো হাঁটতে হবে। এখন আমার ডান পাশে যে সিঁড়িগুলি দেখা যাচ্ছে সেটি খণ্ডগিরি পাহাড়ে ওঠার সিঁড়ি, আর আমার বাঁ পাশে রয়েছে উদয়গিরি। আমি প্রথমে উদয়গিরি ভিজিট করব, এরপর যাব খণ্ডগিরিতে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে। ইন্ডিয়ানদের জন্য পার হেড 25 রুপিস এবং ফরেনারদের জন্য 300 রুপিস। তবে 15 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। উদয়গিরিতে রয়েছে 18টি গুহা আর খণ্ডগিরিতে রয়েছে 15টি। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা খারবেলের রাজত্বকালে পাহাড় কেটে এই গুহাগুলি তৈরি করানো হয় জৈন সন্ন্যাসীদের সাধনা এবং বসবাস করার জন্য। গুহাগুলোর সাইজ কিন্তু এক এক রকম, কোনোটা ছোট, কোনোটা আবার অনেক বড়। এখানে দেখো নতুন করে পিলার দিয়ে কিছু কিছু গুহার ছাদকে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে দেখো পাথর কেটে কত ছোট একটি ঘরের মতো বানানো হয়েছে। এর মধ্যে আবার ছোট জানালাও রয়েছে। এই দিক দিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার রাস্তা রয়েছে। চলো উপরটা ঘুরে আসা যাক। এখানেও বেশ কয়েকটি গুহা রয়েছে, আর এখান থেকে সামনে খণ্ডগিরি পাহাড় দেখা যাচ্ছে। সামনে যে মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে জৈন মন্দির। এখন চলে এসেছি আমি উদয়গিরি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়। এখান থেকে ভুবনেশ্বর শহরটাকে স্পষ্ট দেখা যায়, আর এখানকার দৃশ্য কিন্তু খুবই মনোরম। তবে বয়স্কদের এখানে চড়াটা কিন্তু একটু টাফ, আর যাদের শ্বাসের বা হার্টের প্রবলেম রয়েছে তাদের এখানে ওঠাটাও অ্যাভয়েড করাই উচিত। আমারও কিন্তু শ্বাস ফুলে উঠেছে। ভিডিওতে তোমরা হয়তো আমার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছ। এবার আমি খণ্ডগিরি পাহাড়ে উঠছি। এখানে লঙ্গুর বা হনুমান রয়েছে। এখানে আসলে তোমরা মোবাইল, চশমা, ক্যামেরা এগুলো সাবধানে রাখবে। যে কোনো সময় এরা এগুলো ছিনিয়ে নিতে পারে। এরপর খাবার কিনে দিলে তারপর ফেরত দেবে। খণ্ডগিরি পাহাড়ে ওঠার সিঁড়ি অনেক জায়গাতেই ভাঙা, তাই সাবধানে উঠতে নামতে হয়। এটি হচ্ছে জৈন মন্দির। মন্দিরটি খুবই সুন্দর, তবে মন্দির প্রাঙ্গণে ছবি তোলা এবং ভিডিও করা এলাও নেই, তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। এখান থেকে উদয়গিরি পাহাড়ের গুহাগুলো দেখা যায়। এখানকার ভিউ কিন্তু অসাধারণ। ভিউ দেখে পাহাড় চড়ার কষ্টটা অনেকটাই লাঘব হয়ে যায়। তবে আমাদের যেহেতু আরও বেশ কয়েকটা ডেস্টিনেশন ঘোরা বাকি, তাই তাড়াতাড়ি নেমে যেতে হলো। এখন আমরা এসেছি নন্দনকাননে। এখানে রয়েছে জু এবং এর সাথে রয়েছে অভয়ারণ্য। এখানে জঙ্গল সাফারির ব্যবস্থাও রয়েছে। নন্দনকানন কিন্তু মানডেতে বন্ধ থাকে, তাই ফ্রেন্ডস এখানে আসার আগে এই ব্যাপারটা খেয়াল রাখবে। এখানকার এন্ট্রি ফি অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটা যায়। আমাদের গাইড দাদা আগে থেকে অনলাইনে সব টিকিট কেটে নিয়েছেন।
নন্দনকানন জুটা অনেক বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত, তাই এখানে একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা রয়েছে। এখানে দেখো কয়েকটি হনুমান কি সুন্দরভাবে নির্ভয়ে বসে আছে, আর বসে বসে কারো হাতে কিছু খাবার আছে কিনা চেক করছে, আর তাদের লেজগুলো দেখো কতটা লম্বা। এখন আমরা যাচ্ছি রেপটাইল পার্কের দিকে। এর আগে আমাদের ডিয়ার পার্ক, গরিলা পার্ক সহ আরও অনেকগুলো স্পট ঘোরা হয়ে গেছে। সবগুলো তোমাদের দেখাচ্ছি না, সবগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, আর রয়েছে কুমির। সাপের মধ্যে কিং কোবরা, পাইথন এবং অ্যানাকোন্ডা এগুলো আকর্ষণীয়। चलो चलो गाड़ी चले तो এখন যাব আমরা জঙ্গল সাফারিতে, তাই আমরা এখন জঙ্গল সাফারির বাসে উঠে পড়লাম। সেফটির জন্য বাসের জানালাতে এবং সামনের পেছনের গ্লাসে লোহার জালি লাগানো রয়েছে। প্রথমে আমরা গেলাম টাইগার সাফারিতে, কিন্তু আমাদের ব্যাড লাক, টাইগার দেখতে পেলাম না। এরপর আমরা ঢুকলাম লায়ন সাফারিতে। এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল বনের রাজা সিংহের। দুটো সিংহ গাছের নিচে দিব্যি আরাম করছে। আজকে বুঝতে পারলাম সিংহকে কেন বনের রাজা বলা হয়। আমাদের ওরা পাত্তাই দিল না, একবার তাকিয়েও দেখলো না আমাদের দিকে। যা হোক, বেহায়ার মতো কিছুক্ষণ এখানে অপেক্ষা করে মনুষ্য জাতির প্রতি সিংহের এই ইনসাল্ট ঝেড়ে ফেলে দিয়ে আমরা এগিয়ে গেলাম নেক্সট সাফারির দিকে। এখানে কিন্তু ভল্লুক ভায়া আমাদের ওয়েলকাম করার জন্য গেটেই অপেক্ষা করছিল, এবং আমরা গেট দিয়ে ঢুকতেই মুখ তুলে আমাদের অভিবাদনও জানালো। এরপর আমরা চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। তবে বাঘমামা কিন্তু আমাদের নিরাশ করেননি, র্যাম্পে হেঁটে সামনে এসে আবার পোজও দিলেন। অনেক ঘোরাঘুরি হলো, এখন আমার পেটে ছুঁচোতে ডন মারছে, তাই আর দেরি না করে সোজা চলে এলাম ওটিডিসি রেস্টুরেন্টে। এটি নন্দনকাননের ভেতরেই রয়েছে। ঢুকে দেখি বাইরে আমাদের সাথে অনেকজন দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করতেই বলল, কি বলছে? ভেতরে ঢুকে দেখি প্রচুর ভিড়, একটা দুটো চেয়ার খালি রয়েছে, তাই আর দেরি না করে বসে পড়লাম। আমি নিয়েছি এক থালি। থালিতে দিয়েছে সাদা ভাত, আলুর ঝুরি ভাজা, ডাল আর ডাবল ডিমের ঝোল। এর সাথে রয়েছে পাঁপড়, পিকেল এবং পায়েস। আর এই থালিটার দাম নিল 160 টাকা। তবে খাবারটা কিন্তু ফ্রেশ এবং ভালো ছিল। এখানে ভেজ থালি এবং ফিশ থালিরও অপশন ছিল। খাওয়া সেরে নন্দনকানন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে চোখে পড়ল বেশ কয়েকটি ফ্রুট স্যালাডের স্টল, আর রয়েছে চিপস, কোল্ড ড্রিঙ্কসের দোকান। এখান থেকে 1 লিটার জল নিয়ে উঠে পড়লাম বাসে। বাসে বসে প্রায় 2.5 ঘন্টা ভাত ঘুম দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনারক সান টেম্পলে। পৃথিবী বিখ্যাত এই সূর্য মন্দিরটির গড়ে ওঠা নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। তবে ঐতিহাসিকদের মতে 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশীয় রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এই মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল। মন্দিরটির প্রবেশপথের দুপাশে রয়েছে দুটি বিশাল সিংহ। সিংহ দুটি আবার হাতির উপরে বসে আছে।
মন্দিরটির কারুকার্য অসাধারণ। কথিত আছে তৎকালীন সময়ে প্রায় 1200 শ্রমিক টানা 12 বছর কাজ করে এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি একটি রথের আকৃতিতে তৈরি। রথের সামনে রয়েছে 7টি ঘোড়া, যদিও বেশিরভাগ ঘোড়াই এখন ধ্বংসপ্রাপ্ত। আর মন্দিরের চারপাশে রয়েছে 24টি বিশাল আকারের চাকা। এই চাকাগুলির প্রত্যেকটি একটি সূর্য ঘড়ি। প্রতিটি চাকায় 8টি করে দণ্ড রয়েছে, যা অষ্টপ্রহরকে বোঝায়। এই ঘড়ির সাহায্যে এখনও সময়ের সঠিক অনুমান করা সম্ভব। তবে প্রাচীন যুগের এই অত্যাশ্চর্য মন্দিরটির বেশিরভাগ অংশই আজ ধ্বংসপ্রাপ্ত। যেটুকু অংশ এখনও অবশিষ্ট রয়েছে সেটুকু দিনে দিনে ভেঙে পড়ছে। তাই মন্দিরটির রক্ষণাবেক্ষণ আরও ভালোভাবে করা উচিত। এখন আমরা এসেছি চণ্ডীমাতা মন্দিরে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। এখন আমাদের বাস এসে দাঁড়ালো একটি স্যান্ড আর্ট মিউজিয়ামের সামনে। যদিও এটি আমাদের ট্যুর লিস্টে ছিল না, চলো ভেতরে গিয়ে দেখা যাক। এখানে বালি এবং মাটির মিশ্রণ দিয়ে খুব সুন্দর সুন্দর স্কাল্পচার বানানো রয়েছে। পুরীর এই স্যান্ড আর্ট কিন্তু খুবই বিখ্যাত। আজকের সাইটসিন ট্যুর আমাদের এখানেই শেষ হলো। বাস আমাদের পুরী স্টেশনের কাছাকাছি ওটিডিসির অফিসের সামনে ড্রপ করলো। সেখান থেকে অটো করে স্বর্গদ্বার আসতে হলো। ওটিডিসির অফিস থেকে স্বর্গদ্বার অবধি প্রতি অটোতে ভাড়া নেয় 100 টাকা। একটি অটোতে একসাথে 4 থেকে 5 জন আসা যায়। ফ্রেন্ডস, আরেকটি ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি। আজকে আমাদের এন্ট্রি ফি বাবদ পার হেড খরচ হয়েছে 290 রুপিস, যেটা আমরা আমাদের গাইডকে জার্নির শুরুতেই পে করে দিয়েছিলাম। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে অল করে রেখো। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় জগন্নাথ।